কি গুঞ্জনই হচ্ছে সত্য? তামিম ইকবাল কি পাচ্ছেন ক্রিকেট বোর্ডের বিশেষ কোনো দায়িত্ব? ভারত সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, ঝুঁকি এড়াতে শরীফুলকে রাখেননি নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে টাইগারদের সংবর্ধনা, ঐতিহাসিক অর্জন বললেন প্রধান উপদেষ্টা। কাউন্টি ক্রিকেটে সাকিবের বাজিমাত, ম্যাচে 9 উইকেট নিয়ে সমারসেটকে করলেন কুপকাত। ফিফা অনুমোদিত টার্ফ বসলো মিরপুরের বাণিজ্যিক ভবনের ছাদে, ছোট পরিসরের টুর্নামেন্ট আয়োজন করা যাবে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে ছিলেন তামিম ইকবাল। সাবেক কাপ্তান কি তবে বোর্ডের বিশেষ কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন? সামনেই ভারত সফর। নির্বাচক হান্নান সরকার মনে করেন ভারত সফর কঠিন পরীক্ষাই হবে টাইগারদের জন্য। ইনজুরির কারণে দলে শরীফুলকে রাখার ঝুঁকি নেয়নি সিলেকশন প্যানেল। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুদিন বাদেই ভারত সফর। তার আগে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শান্ত, লিটন, মুশফিক সহ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের জরুরি বৈঠক। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একই সময়ে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রিকেটারদের সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের ওই মিটিংয়ে ছিলেন সাবেক কাপ্তানও। চলমান গুঞ্জন আরো পাকাপোক্ত হলো। তবে কি সত্যি তামিম বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন? বিকেল 3টার পর শুরু হয়ে মিটিং চলে সন্ধ্যার আগ পর্যন্ত। সেখান থেকে বের হয়েও তামিম গাড়িতে বসে মুমিনুল মুস্তাফিজদের সঙ্গে বসেন ক্লোজ ডোর আলোচনায়। তার আগে দুপুর 12:30টায় দলবল বেঁধে এভাবেই প্রধান উপদেষ্টার ডাকে তার কার্যালয়ে যান টেস্ট দলের ক্রিকেটাররা। ঐতিহাসিক ট্রফি হাতে কখনো মেসির ছায়া, কখনো যেন শান্ত হ্যামিলনের বাঁশিওয়ালা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের উন্মাদনা যেন কমছেই না। যত দিন যায় ততই যেন বাড়ছে স্বর্ণালী ট্রফিটার উজ্জ্বলতা। বাংলার ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের স্মারক। বোর্ড প্রেসিডেন্ট সহ পুরো দলবল নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার কার্যালয়ে। বাসে ওঠা ক্রিকেটারদের সবাই ছিলেন পাকিস্তান সফরে, তবে একজন বাদে সবাই যাচ্ছেন আসন্ন ভারত সফরে। শরীফুল আউট, জাকের আলী অনিক নতুন মুখ। শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে। ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। বার্তাটা আগেই পেয়েছিলেন জাকের। পাকিস্তানে এ দলের হয়ে 172 রানের লম্বা ইনিংস খেলে নজর কেড়েছিলেন নির্বাচকদের। ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে। বড় ভাই মুশফিকুর রহিমের কাছ থেকে জাকেরকে টিপস নিতে দেখা গেছে প্র্যাকটিসে। ভারতের কন্ডিশনের সুযোগ পেলে ওদের স্পিন পেস দুই ডিপার্টমেন্ট সামলানোই যে কঠিন চ্যালেঞ্জ হবে। জাকের আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। পাকিস্তানকে হারিয়ে পুরো দল আত্মবিশ্বাসী। ঠিক তেমনি টাইগারদের নিয়ে ভক্তদের প্রত্যাশাও আকাশচুম্বী। পাকিস্তানের পর ভারতকেও কি চমকে দিতে পারবে টিম বাংলাদেশ? যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম। মানে ম্যাচ সংখ্যা যদি দেখি, প্লেয়ার কোয়ালিটি দেখি, তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররা রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া
ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে, বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল, আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। পাকিস্তানে একটা দল হয়ে খেলেছে টাইগাররা, বোলিং দিয়ে পুষিয়ে দিলেও ব্যাটিংয়ে সাকিবের ফর্ম মিস করেছে শান্তর দল। ব্যাটসম্যান সাকিবকে নিয়ে তাই কিছুটা দুশ্চিন্তায় দলের নির্বাচক। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট, সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার, জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। টেস্ট সিরিজের পরই ভারতের সঙ্গে টাইগারদের 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রেস কনফারেন্স শেষ করে ফিরে যাবার সময় টি-20 দলের প্র্যাকটিসে পারভেজ ইমন, শামীম পাটোয়ারিদের খোঁজ খবর নিতে দেখা গেছে নির্বাচক হান্নান সরকারকে। তবে কি ভারতের বিপক্ষে টি-20 সিরিজে চমক দেখা যাবে? নাহিয়ান বিন জসিম, 71। ভারতের বিপক্ষে 2 টেস্টকে সামনে রেখে 16 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আনা হয়েছে এক পরিবর্তন, ইনজুরিতে ছিটকে গেছেন শরীফুল ইসলাম, তার জায়গায় দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। 15 সেপ্টেম্বর চেন্নাইয়ে টিমের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে। কোকাকোলা বলে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি, বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। এই তো সেদিন এসজি বল নিয়ে সতর্কতার কথা বলছিলেন লিটন দাস। ভারতের মাটিতে ভারতের চেয়েও যা টাইগারদের বড় চ্যালেঞ্জ। অবশ্য চেন্নাই আর কানপুরে এই এসজি বলে একজন হতে পারতেন ইম্প্যাক্টফুল, তার নাম শরীফুল। অথচ তাকে ছাড়াই কিনা ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। না, এখানে বোর্ডের ব্যর্থতা কিংবা সিলেকশন প্যানেল নিয়ে মন গড়া কথার সুযোগ নেই। ইনজুরিতে থাকায় বাধ্য হয়েই শরীফুলকে রেখে ভারত যেতে হচ্ছে টাইগারদের। প্লেনে ওঠার 3 দিন আগে ঘোষিত 16 সদস্যের টেস্ট স্কোয়াড বলা যায় পাকিস্তান সিরিজের কার্বন কপি। চেঞ্জ বলতে ওই একটাই, শরীফুল আউট, জাকের আলী ইন। কিন্তু পেসারের পরিবর্তে ব্যাটার, এটা কোন যুক্তিতে? উত্তর হলো চেন্নাই আর কানপুর দুটা ভেন্যুই স্পিন ফ্রেন্ডলি। আর এই উইকেটে সবশেষ 2021-এ ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড প্রত্যেকটা দলই একাদশে 2 জন পেসার খেলিয়েছে। তাই বাংলাদেশও পেস ইউনিট বড় না করে ব্যাটার জাকের আলীকেই বেছে নিয়েছে। টি-20-তে বাংলাদেশের জার্সি গায়ে জড়ালেও ওয়ানডে আর টেস্টে জাকের আলী এখনো অভিষেকের অপেক্ষায়। সবশেষ বাংলাদেশে এ দলের হয়ে পাকিস্তান সফর করেছেন, যেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 172 রানের ইনিংস তাকে নিয়ে এসেছে টেস্ট দলের রাডারে। এদিকে এ দলের হয়ে পাকিস্তান সফরের শুরুতেই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল হাসান জয়, যার জন্য জাতীয় দলের হয়ে 2 টেস্টও মিস করেন। সেই জয় এখন চোট কাটিয়ে পুরো ফিট। টাইগার টপ অর্ডারে সাদমান, জাকির, শান্ত, মুমিনুলের সাথে তাই তিনিও আছেন। ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে ফিরছেন এই ডানহাতি। মিডল অর্ডারে আছেন পাকিস্তান সফরের 3 সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম, লিটন দাস ও জাকের আলী অনিক। অলরাউন্ডার হিসেবে অটো চয়েস সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সারের হয়ে কাউন্টিতে রীতিমতো ঝড় তুলেছেন সাকিব। অন্যদিকে মিরাজ তো পাকিস্তানের বিপক্ষে ম্যান অফ দ্য সিরিজ। সাকিব মিরাজকে দিয়ে পাকিস্তান সিরিজ চালানো গেলেও ভারতে সেটা সম্ভব নয়। এজন্য একাদশে দরকার হবে বাড়তি স্পিনার। সেজন্য টাইগার স্কোয়াডে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। ভারতের স্পিনিং উইকেটে পেসারদের কাজ এমনিতেই ডিফিকাল্ট, আর এই কঠিন কাজের ভার পেয়েছেন তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। রবিবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ টেস্ট দল। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর দ্বিতীয় টেস্ট 27 সেপ্টেম্বর কানপুরে। পার্থ বণিক, 71। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় টাইগারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট।
ছবি কথা বলে, সাফল্য টেনে নেয় কাছে। পাকিস্তান সিরিজ জয়ের অন্যতম নায়ক মিস্টার ডিপেন্ডেবলকে বুকে টেনে নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ যেন পুরো বাংলাদেশেরই বর্তমান চিত্র। একজন দেশের ক্রিকেটের বিপদের কাণ্ডারি, আরেকজন দেশের সবচেয়ে বড় অভিভাবক। দুজনই লড়ছেন বাংলার জন্যে। কেবল মুশফিককে নয়, এদিন প্রধান উপদেষ্টা কাছে টেনে নেন পাক বধের আরেক কারিগর মেহেদী হাসান মিরাজকেও। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। সেখানে খোশ মেজাজে সময় কাটে টাইগারদের। চনমনে শান্ত লিটনদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। দেশের ক্রান্তি লগ্নে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই যেন প্রধান উপদেষ্টার এমন চেষ্টা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই ক্রিকেটারদের ফোনে শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। এরপর আমন্ত্রণ জানান তার সাথে সাক্ষাতের। তারই ধারাবাহিকতায় পাক সিরিজ জয়ের আনন্দ ভাগাভাগি ও ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতেই তার কার্যালয়ে যান ক্রিকেটার ও বিসিবির কর্তারা। ভারত সফরের আগে যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, নতুন বাংলাদেশ গর্জে উঠবে আপন মহিমায়, সেই বার্তাটাই যেন ক্রিকেটারদের দিলেন প্রধান উপদেষ্টা। 15 ক্রিকেটারের বাইরে এদিন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবিত ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তবে দেশের বাইরে থাকায় এ সাক্ষাতে ছিলেন না সাকিব আল হাসান। মাহমুদুল হাসান সজীব, 71। সাকিব আল হাসানের পর বাংলাদেশে মিলেছে আরও একজন সুপার অলরাউন্ডারের খোঁজ। মেহেদী মিরাজ এখন সুপার অ্যাক্টিভও। পাকিস্তানের মাটিতে ইতিহাস সৃষ্টি করা টেস্ট সিরিজে 2 ম্যাচেই মিরাজের অলরাউন্ড পারফরমেন্স ছিল চোখে লেগে থাকার মতো। তাই দেখতে যত সাদাসিধা হোক, প্রতিপক্ষের জন্য খতরনাক মেহেদী মিরাজকে নিয়ে বাড়তি সতর্ক এবারে থাকতেই হচ্ছে ভারতকে। আরও বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। মুখে মিষ্টি হাসি দেখে যে বা যারা ওকে চেনে না তারা হয়তো বিশ্বাসই করতে চাইবে না এই ছেলেটা প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে এখন ওস্তাদের ওস্তাদ। পাকিস্তানের যখন টাইগারদের বিপক্ষে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, সাকিব আল হাসান যখন আগের সেই আগুনে ফর্মে নেই, তখন বাবর রিজওয়ানদের ব্যাটিংটাকে রীতিমতো চেপে ধরে ঘাড় মোটকে দিয়েছেন মেহেদী মিরাজ। সবুজ পাকিস্তানকে সাদা চুনকাম শেষে মিরাজরা এবার পাড়ি জমাচ্ছে ভারতে। আর তাকে নিয়ে আলাদা করে চিন্তা করতেই হচ্ছে গৌতম গম্ভীরদের। ঘরে বাইরে ভারতের বিপক্ষে মিরাজের গড় রান 19-এর মতো, তবে সেটাই ভারতের মাঠে বেড়ে হয়েছে 22। অর্থাৎ ঘরের চেয়ে ভারতে ব্যাট করতেই মনে হচ্ছে মিরাজের বেশি আনন্দ। তার উপর কেবল ব্যাটার মিরাজকে নিয়ে ভাবলেই তো হচ্ছে না ম্যান ইন গ্রিনদের, কারণ উপমহাদেশের উইকেটে ওর ঘূর্ণি জাদু সামলানোর ক্ষেত্রে কোনো সহজ তরিকা আপাতত নেই। আগের পরিসংখ্যান বলছে ভারতের বিপক্ষে ওভারঅল হিসেবের চেয়ে মিরাজের বোলিং গড় কিছুটা খারাপ, কিন্তু দুনিয়া কাঁপানো ক্রিকেটারদের মতোই মিরাজ যেন প্রতিবার ঠেকে শিখতে জানেন। আর সে কারণেই দিন গড়ানোর সাথে সাথে মিরাজ হয়ে উঠেছেন আরও দুর্ধর্ষ বোলার। সিজন ওয়াইজ তার বোলিং গড় দেখলেই সেটা টের পাওয়া যায়। অবশ্য মাঝের যে সময়টায় মেহেদী মিরাজের 125 গড় দেখাচ্ছে, সেই চাঙ্কে একটা ম্যাচই খেলেছেন এবং সেটা ওই ভারতের বিপক্ষেই। বোঝাই যাচ্ছে ইন্দোরের সেই ম্যাচে 125 রান দিয়ে মাত্র 1 উইকেট শিকার করেছিলেন মিরাজ। কিন্তু সেই দিন গেছে একেবারেই। এই মিরাজের উপর অনেক ভরসা করে বাংলাদেশ দল, তার প্রতিদানও দিয়ে চলেছেন সমান তালে। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি সাকিবের সাথে জুটি বেঁধে দুরন্ত স্পিন অ্যাটাকের অংশ হন, কিংবা ক্যাপ্টেন নাজমুল শান্তর সাজানো ফর্মুলায় কোনো একজন পেসারের সাথে এক দিক থেকে প্রেসার দিয়ে ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেয়াতে মিরাজ হয়ে উঠতে পারেন টাইগারদের মোক্ষম অস্ত্র। সাদা বলে দুর্ঘটনার কবলে পড়ে বড় দল হারে কখনো কখনো, কিন্তু টেস্টে সত্যিকারের দাপট দেখিয়ে জিততে হয়। পাকিস্তানের বিপক্ষে সেই দাপট দেখানো বাংলাদেশ ভারতের বিপক্ষেও তেমন কিছুই করতে চাইবে, আর মিরাজ সেখানে হতেই পারেন টপ পারফর্মার। বাংলার সফলতম আইকন হওয়ার পথে এগিয়ে যেতে পারেন আরও খানিকটা পথ। খালিদ জামিল, 71।
দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তনের অপেক্ষায় বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 9 মাস পর সাদা পোশাকে ফিরবেন কিং কোহলি। টাইগারদের বিপক্ষে টেস্টে তার ট্র্যাক রেকর্ড দুর্দান্ত, তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও কমতে শুরু করেছে কোহলির পারফরমেন্সের ধার। বাংলাদেশ কি পারবে এই সুযোগটা হাতিয়ে নিতে? কোহিনুর কণার রিপোর্ট। বিরাট কোহলি একটা নাম, একটা ব্র্যান্ড, আর গম্ভীরের ভাষায় ক্রিকেট দুনিয়ার শাহেনশাহ। সেই শাহেনশাহই এবার ফিরছেন ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফর্মেট টেস্ট ক্রিকেটে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাটতে চলেছে 9 মাসের বিরতি। ঘটতে চলেছে কিং কোহলির প্রত্যাবর্তন। মাঠে নামার আগে নতুন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে মাত্র 58 রান করলেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে করবেন 27,000 আন্তর্জাতিক রান। এই মুহূর্তে কোহলি দাঁড়িয়ে 26,942 রানে। এই তালিকায় আরও আছেন রিকি পন্টিং আর কুমার সাঙ্গাকারা। সাদা পোশাকে বরাবরই দারুণ ঝকঝকে বিরাট কোহলি। 191 ইনিংসে 49 গড়, 55.56 স্ট্রাইক রেট নিয়ে মোট রান করেছেন 8,848। আর মাত্র 152 রান করলেই চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছে যাবেন 8,000 ক্লাবে। বাংলাদেশের বিপক্ষেও টেস্টে কিং কোহলির পারফরমেন্স বেশ খাসা। এখনো পর্যন্ত 9 ইনিংসে ব্যাট করে তুলেছেন 437 রান, গড় 54.63, স্ট্রাইক রেট 69.04। 2017 সালে বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন ডাবল সেঞ্চুরি। ঘরের মাঠে কোহলি দুর্দান্ত, তবে 2021 সালের পর থেকে পারফরমেন্সের গ্রাফ পড়ন্ত, যেখানে তার গড় দাঁড়িয়েছে 34.47, স্ট্রাইক রেট 50-এরও নিচে। চিন্তার কারণ আছে আরও। স্পিনের বিপক্ষে সাম্প্রতিক সময়ে ভারতীয় সুপারস্টারের দুর্বলতা বাড়ছে ক্রমে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 30 ইনিংসে 20 বারই কোহলি আউট হয়েছেন স্পিন বোলিংয়ে, আর এই ইনিংসগুলোতে তার গড় 32.6। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিরাটের সামনে বিরাট সব কীর্তি গড়ার সুযোগ, তবে তার লুপহোলস নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে টিম টাইগার্স। কিং কোহলি নিশ্চয়ই ভুলে যাননি এবাদতের এক সেলুটেই শুরু হয়েছিল তার ক্যারিয়ারের সেঞ্চুরি খরা। কোহিনুর কণা, 71। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সাকিব আল হাসানের বাজিমাত। প্রথম শ্রেণীর ক্রিকেটে 27 মাস পর ফাইফারের দেখা পেয়েছেন তারকা অলরাউন্ডার। সাকিবের দুরন্ত বোলিংয়ে সমারসেটের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 224 রানে। 96 রান খরচায় 5 উইকেট নেন সাকিব। রহমান প্যারা রিপোর্ট। পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলা। এবার নিশানা ইন্ডিয়া। টেস্টে কখনোই ভারতকে হারাতে না পারার আক্ষেপ মেটাতে চায় টাইগাররা। এর জন্য জরুরি সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ তারকাদের জ্বলে ওঠা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানসিক চাপের মাঝে চেষ্টা করছেন পারফর্ম করার। সিরিজ শুরুর আগে কোহলি রোহিতদের চিন্তা বাড়াচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে বাকিরা দেশে ফিরলেও মহাতারকা পাড়ি দেন ইংল্যান্ডে। দুটি ছড়িয়েছেন কাউন্টি ক্রিকেটে। দীর্ঘ প্রায় 15 বছর পর কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে সাকিব আল হাসানের। সারের হয়ে প্রথমবারের মতো খেলছেন তিনি। অভিষেকে মাঠে নেমেই জানান দেন নিজের উপস্থিতি। সারের হয়ে অভিষেক ইনিংসেই নিয়েছেন 4 উইকেট। দ্বিতীয় ইনিংসেও বল হাতে সমারসেটের থ্রেট। সাকিবের কেরামতিতে প্রথম ইনিংসে সমারসেটকে 317 রানে অল আউট করে সারে। দ্বিতীয় ইনিংসেও প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপের কঠিন পরীক্ষা নেন সাকিব। তৃতীয় দিনে 194 রানেই 9 উইকেট হারায় সমারসেট। সাকিবের ঝুলিতেই এর 4 উইকেট। সমারসেটের শেষ উইকেটটাও নেন টাইগার অলরাউন্ডার। 96 রান খরচায় দ্বিতীয় ইনিংসে তার শিকার 5 উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে 27 মাসের বেশি সময় পর এই অর্জন ধরা দিল তার ঝুলিতে। ম্যাচে মোট 9 উইকেট নেন তিনি। সাকিবের এমন ফর্ম দেখে দুশ্চিন্তা ইন্ডিয়া। শ্রীলঙ্কার মাটিতে স্পিনেই ধুঁকেছে ভারতীয় ব্যাটাররা। স্পিন বোলারদের বিপক্ষে যে অনেক উন্নতি করতে হবে স্বীকার করে নিয়েছিলেন সাপোর্ট স্টাফরা। সিরিয়াসলি ভাবতে হবে জানিয়েছিলেন রোহিত শর্মা, কারণ লাল বলে দীর্ঘদিন প্রস্তুতির মাঝে নেই বিরাট রোহিতরা। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট। চেন্নাইয়ের পিচে সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। সাকিবের বোলিং জাদু ভারতের মাটিতেও অব্যাহত রাখতে পারে বাংলাদেশের স্বপ্নযাত্রা।
রহমান পেয়ার, ৭১। শুধু মাঠে নয়, এবার ছাদে হবে ফুটবল ক্রিকেটের লড়াই। ফিফা অনুমোদিত টার্ফ বসলো মিরপুরের একটি বাণিজ্যিক ভবনের ছাদে। ছোট পরিসরে যে কেউ এখানে বুকিং নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। আয়োজকরা বলছেন মাঠের অভাবের কারণেই এমন উদ্যোগ। অর্ণবাপী রিপোর্ট। ছাদ বাগান, ছাদে খামার কিংবা খাবারের দোকান, অনেক কিছুই হয়। তবে এবার হয়েছে প্রথম রুফটপ স্টেডিয়াম। কয়েকজন তরুণ মিলে নিয়েছে এরকম ভিন্নধর্মী একটা উদ্যোগ, যেখানে ক্রিকেট, ফুটবল সহ আউটডোর স্পোর্টস আয়োজন করা সম্ভব। চিন্তা করলাম যে কিছু এক্সেপশনাল যদি কিছু করা যায়। সো গ্রাউন্ডে তো সবাই করতেছে, পরে আমরা প্ল্যান করলাম যে আমরা যদি রুফে করি তাহলে কেমন হয়। তারপর থেকে আমাদের চিন্তা স্টার্ট, তারপর থেকেই শুরু, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বাস্তবায়ন হলো আর কি। কারেন্টলি ঢাকা শহরে তো অনেক প্লেয়িং ফিল্ডের অভাব রয়েছে। এখানে আমরা ফিউচার প্ল্যানিং আছে যে আমরা সকালবেলা আমরা ট্রেনিংও দিব সব এইজের মানুষদের। সো এটাতে অফকোর্স ইনশাল্লাহ নতুন স্পোর্টসম্যান আরও ইন্সপায়ার হবে খেলার জন্য। আমাদের কোম্পানির নাম যেটা হচ্ছে অ্যারো টার্ফ, বাট হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা অ্যারো স্পোর্টস লিমিটেড। আমাদের মাদার কোম্পানি হচ্ছে অ্যারো স্পোর্টস লিমিটেড, ওইটার একটা উইং বলতে পারেন অ্যারো টার্ফ। ফিফা অনুমোদিত টার্ফ বসেছে মিরপুর 12-র এই বাণিজ্যিক ভবনের ছাদে, যেটা উড়িয়ে আনা হয়েছে দেশের বাইরে থেকে। রয়েছে ফ্লাড লাইটের ব্যবস্থা। এটা হচ্ছে ফুটসাল ফুটবলের, আমাদের এটা ফিফা সার্টিফাইড টার্ফ। আমরা টার্ফটা ইম্পোর্ট করে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ফুটবল প্লাস ক্রিকেট, যে কেউ চাইলে ক্রিকেটও খেলতে পারবে। আমাদের ক্রিকেট একটা পিচ দেওয়া হবে এখানে, ওই পিচের মধ্যে ক্রিকেট চাইলে খেলতে পারবে। সো ফুটবল ক্রিকেট অ্যাট এ টাইম খেলতে পারবে, সমস্যা নেই। মিনিমাম 5000 থেকে 7000 হলে পারফেক্ট হয়। আমাদের এটা 5000 স্কোয়ার ফিটের মতো, তো 5 to 7 এনি টাইপ অফ গ্রাউন্ডে এই বিজনেসটা রান করানো যায়। মিরপুর দিয়ে শুরু হলেও আগামীতে ঢাকার বিভিন্ন লোকেশনে এরকম রুফটপ স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। অর্ণবাপী, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।